আওয়ামী লীগের পলাতক নেতাদের ষড়যন্ত্র, পরিস্থিতি অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকার উৎখাতের নীল নকশা। জানাবো বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে ভারতের বাণিজ্য ধ্বংসের পথে। এবং সর্বশেষ জানাবো অনিশ্চয়তা কাটেনি, সব পক্ষই অনড়, শুধু বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের পলাতক নেতাদের ষড়যন্ত্র, পরিস্থিতি অস্থিতিশীল করে অন্তর্বর্তী সরকার উৎখাতের নীল নকশা। আওয়ামী লীগ এর পলাতক নেতারা দেশে বিদেশে অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের নীল নকশা আঁকছেন বলে অভিযোগ উঠেছে। ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা গোপন বৈঠক করে চলেছেন। তাদের মূল লক্ষ্য বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করা। নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতা পেতে মরিয়া, আর এতে সাহায্য করছে মোদী সরকার। মূলত মোদীর উস্কানিতেই আওয়ামী লীগের সব নেতারা গোপন বৈঠক করছে। ভারত হাসিনাকে স্বাধীনভাবে যে কোনো কাজ করার জন্য অনুমতি দিয়েছে। বিভিন্ন সূত্র জানায়, গোপন বৈঠকে যুক্ত হন স্বৈরাচারী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে কিভাবে অস্থিতি করে তোলা যায়। এর অংশ হিসেবে ভারত এখন বিএনপির ওপর নির্ভর করছে। বিএনপি এখন শুধু নির্বাচন চায়, আর ভারত ও হাসিনা চায় যেভাবেই হোক ইউনূসকে সরাতে হবে। এদিকে কলকাতার নিউ টাউন প্লাজায় পলাতক আওয়ামী লীগ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হন। আয়োজক ছিলেন ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ শতাধিক নেতা। সূত্রমতে বৈঠকে অস্ত্র ও অর্থের কোনো অভাব হবে না বলে নেতাদের আশ্বস্ত করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ডক্টর ইউনূস সরকারকে যত দ্রুত উৎখাত করা যাবে, আওয়ামী লীগের ফিরে আসাটাও তত দ্রুত সহজ হবে। বিদেশেও সক্রিয় ষড়যন্ত্র। শুধু কলকাতা নয়, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগ নেতারা একাধিক বৈঠকের আয়োজন করেছেন। যুক্তরাজ্যে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বৈঠকে উপস্থিত এক নেতা নাম না প্রকাশ করার শর্তে জানান, ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্বিঘ্নে ভারত থাকার অনুমতি দিচ্ছে। নাশকতার পরিকল্পনা। সূত্রগুলো জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার বিরোধী আন্দোলনের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকার উৎখাতের চক্রান্ত চলছে। বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে ভারতের বাণিজ্য ধ্বংসের পথে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক এক চীন সফরে বলেছিলেন, ভারতের 7 সিস্টার্সের একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ। তার এই মন্তব্য ভারতের নীতি নির্ধারক মহলে সে সময় ব্যাপক আলোচনার ঝড় তুলেছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটি যে যুক্তিযুক্ত ছিল তা বোঝা যাচ্ছে ভারতের বর্তমান বাণিজ্যিক প্রেক্ষাপটে। বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে বর্তমানে দাদা বাবুদের বাণিজ্য ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সে প্রবেশের জন্য বাংলাদেশের চেয়ে ভালো বিকল্প আর কিছুই ছিল না দাদাদের জন্য। 7 সিস্টার্সের রাজ্যগুলো ল্যান্ডলক হওয়ায় বাংলাদেশই তাদের একমাত্র ভরসা ছিল সমুদ্রে পৌঁছাতে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের বর্তমান বৈরী সম্পর্কে ভারত বাংলাদেশের বিকল্প খুঁজছে এই ইস্যুটিতে, যা রীতিমতো ভারতের বাণিজ্য এখন ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে এখন ভারত চেষ্টা চালাচ্ছে নতুন সমুদ্র পথে প্রবেশের। তারা বর্তমানে মিয়ানমারের দিকে ঝুঁকছে, তবে এতে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক সম্প্রসারণ আরও নিরবিচ্ছিন্ন হবে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের। ভারতের বর্তমান পরিকল্পনায় রয়েছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর থেকে জাহাজ যাবে সরাসরি মিয়ানমারের সিতওয়ে বন্দরে, আর সেখান থেকে নদীপথে পালেরতোয়া হয়ে মিজোরামের সড়ক পথে প্রবেশ করবে পণ্যবাহী যানগুলো। তবে বর্তমানে মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় ভারতের এই প্রজেক্ট বাস্তবায়ন দিনের বেলায় চাঁদ দেখার মতোই কঠিন হবে বলে মনে করেন স্বয়ং ভারতীয় বিশেষজ্ঞরা।
অপরদিকে চীনের সাথেও সম্পর্ক উন্নয়ন ঘটছে মিয়ানমারের। ভারতের ঘোর শত্রুদের তালিকায় পাকিস্তানের পরই উঠে আসে চীনের নাম। সেই চীনের সহায়তায় নির্মিত সিতওয়ে বন্দর এবং চীন মিয়ানমার ইকোনমিক করিডোর নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ভারতের কূটনৈতিক মহলে। সুতরাং চীনও বড় বাধা ভারতের এই পরিকল্পনা বাস্তবায়নে। অন্যদিকে ভারতের জন্য দ্রুততর, নিরাপদ এবং খরচ সাশ্রয়ী বাণিজ্য পথ হিসেবে বাংলাদেশের বিকল্প বর্তমানে আর কোনোটিই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স রাজ্যগুলোর সমুদ্রে পৌঁছানোর একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশের নাম নেওয়া সেই বক্তব্য ঘিরে অনেকটা ভাব দেখিয়ে ভারত সরকারের পাল্টাপাল্টি সে দেশের নীতি নির্ধারকরাও উল্টোপাল্টা কথা বলেছিল। অথচ বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে এখন দিশেহারা দাদা বাবুরা। ভারতের 7 সিস্টার্স থেকে অন্য কোথাও পণ্য নিতে হলে বা পাঠাতে হলে দীর্ঘ সড়ক পথ ঘুরে এরপরেই সমুদ্র পথে পৌঁছাতে হচ্ছে দাদা বাবুদের, যার ফলে নষ্ট হচ্ছে সময়, নষ্ট হচ্ছে পণ্য, ক্ষতির মুখে পড়ছে ভারতীয় অর্থনীতি, যা 7 সিস্টার্সের বাণিজ্য ব্যবস্থাকে ফেলেছে ধ্বংসের মুখে। এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ভারত চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করে সমুদ্রে পৌঁছাতে, কিন্তু স্বৈরাচারের পতন হওয়ায় ভারতের সেই আশায় গুড়ে বালি অবস্থা। একসময় বাংলাদেশের উপর দিয়ে আগরতলা কলকাতার রেল সংযোগ স্থাপন হতে চলেছিল। বাংলাদেশ অংশে কাজও অনেকটাই এগিয়েছিল। আগরতলায় আন্তর্জাতিক স্টেশন নির্মাণ শেষ হলেও বর্তমান সরকারের সময় তা অচল অবস্থায় পড়ে রয়েছে। আর ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ভারত বাংলাদেশের মানুষের জন্য তৎক্ষণাৎ বন্ধ করে দেয় সে দেশে প্রবেশের সুবিধা, বন্ধ করে দেয় চিকিৎসা ভিসা থেকে শুরু করে সব ধরনের ভিসা। শুধু ভিসা দেওয়া বন্ধ করে ক্ষান্ত হয়নি ওরা, রীতিমতো বাংলাদেশের বিপক্ষে নরেন্দ্র মোদীর সরকার নিয়েছে একের পর এক কঠোর সব সিদ্ধান্ত, যেগুলোর কারণে এখন নিজেদের পায়ে কুড়াল পড়েছে দাদাদের। বাণিজ্য ব্যবস্থা উঠেছে লাটে। ভারতের নেওয়া এক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কাছে তারা হারায় বিপুল পরিমাণ রাজস্ব। এর প্রেক্ষিতে বাংলাদেশও দেশটি থেকে সুতা আমদানি বন্ধ করে দিলে সে দেশের ব্যবসায়ীরাও পড়েন আর্থিক ক্ষতির মুখে। আর গত বছর হঠাৎ করে বাংলাদেশের পর্যটক থেকে শুরু করে রোগীদের জন্য ভারত ভিসা বন্ধ করলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও হাঁটে ভিন্ন পথে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শিতায় চীনের দরজা খুলে যায় বাংলাদেশি রোগীদের জন্য। অন্যদিকে ভারতে বাংলাদেশি রোগী আর পর্যটক প্রবেশ না করায় দেশটি হারাতে থাকে বিপুল পরিমাণ রাজস্ব। এর পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরা হয়ে পড়েন দিশেহারা। বর্তমানে বাংলাদেশি পর্যটকের অভাবে না খেয়ে মরার দশা দেশটির ব্যবসায়ীদের। সব মিলিয়ে বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে এখন দাদা বাবুদের বাণিজ্যই ধ্বংসের পথে। অনিশ্চয়তা কাটেনি, সব পক্ষই অনড়। শুধু বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চায়? প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে ঘেরাও ও অবস্থান কর্মসূচি, নির্বাচনের সময়সীমা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টে অবস্থান, অধ্যাপক ইউনূসের পদত্যাগ ভাবনা, সব মিলিয়ে কয়েকদিন ধরে দেশ এক ধরনের অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। অনিশ্চয়তা কাটাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা তৎপরতা চলছে। তবে সরকার, রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর মধ্যে যে মতভিন্নতা তৈরি হয়েছে সেটা কমেনি। কার্যত সব পক্ষ যার যার অবস্থানে অনড়। এমন অবস্থায় যে কোনো অনভিপ্রেত ঘটনা পরিস্থিতিকে আরও জটিল ও কঠিন করে তুলতে পারে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা নিয়ে সরকারের সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দূরত্ব দিন দিন বাড়ছে। পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্বের কথাও জনপরিসরে আলোচনা হচ্ছে। এছাড়া বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী সহ অন্য দলগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও নানা জটিলতা তৈরি হয়েছে। দলগুলোর মধ্যে কাজ করছে নানা সমীকরণ। কিছু বিষয় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় নানা পক্ষকে বৈরিতার পর্যায়ে নিয়ে গেছে। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এ নিয়ে প্রারম্ভিক আলোচনায় ভিন্ন মতের কথা শোনা যায়। শুরু থেকে বিভিন্ন পক্ষের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝির একটা কারণ বলে অনেকে মনে করেন। অতীতের কিছু ঘটনাও সন্দেহ, অবিশ্বাস তৈরিতে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এছাড়া আওয়ামী লীগের বিতর্কিত মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা কিভাবে দেশ ছেড়ে পালালেন তা নিয়ে নানা প্রশ্ন, দোষারোপ ছিল এবং আছে। পুলিশ বাহিনীর ভঙ্গুর অবস্থার কারণে মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যুক্ত রাখা হচ্ছে কিনা সেটা নিয়েও ভেতরে ভেতরে আলোচনা ছিল। বিএনপি 5 আগস্টের পর থেকেই দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। পরে তা এবছরের ডিসেম্বরের সময়সীমার মধ্যে ঠেকেছে। তবে সরাসরি এই দাবিতে তারা মাঠে নামেনি। তবে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করে দলটি। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী সহ অন্য দলগুলোর মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও নানা জটিলতা তৈরি হয়েছে। দলগুলোর মধ্যে কাজ করছে নানা সমীকরণ। কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় নানা পক্ষকে বৈরিতার পর্যায়ে নিয়ে গেছে। নির্বাচন প্রশ্নে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গঠিত দল এনসিপির অবস্থান বিএনপির চেয়ে অনেকটাই ভিন্ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।